ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬৯, বেশি ক্ষতি বোগো শহরে, জরুরি অবস্থা জারি। যুক্তরাষ্ট্রের সিনেটে ব্যয় বিল পাস না হওয়ায় অচল সরকারি কার্যক্রম, স্বাস্থ্য খাতের ব্যয় নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্ব। এবং মরক্কোয় ১১টিরও বেশি শহরে টানা ৪ দিন তরুণদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার শতাধিক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ৬.৯ মাত্রা ভূমিকম্প। এতে নিহত হয় অন্তত ৬৯ জন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশটির বোগো শহর। সুনামির সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ভূমিকম্পের ফলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ, ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন। বোগো, সান রেমিজিও ও দানবায়ান্তান এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় খবর পাওয়া গেছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার কিছু আগের মুহূর্ত এটি। এভাবেই কেঁপে ওঠে ফিলিপাইনের মধ্যাঞ্চল। প্রায় ৩৪ লাখ মানুষ বসবাস করা সেবু দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেবু দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত বোগো শহর। ভূমিকম্পের পর সেখানে তৈরি হয় তীব্র খাদ্য ও পানি সংকট। সিভিল ডিফেন্স বিভাগ জানায়, আহতদের উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। আহত হয়ে অনেক রোগী আসছে, ইতোমধ্যেই আমরা তাদের সামলাতে হিমশিম খাচ্ছি। নিহতের পরিবারের প্রতি শোক জানিয়ে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। মন্ত্রিসভার সদস্যরা সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন বলেও জানান তিনি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও চালু আছে দেশটির দ্বিতীয় বৃহত্তম ম্যাকতান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। তবে আরেক ক্ষতিগ্রস্ত শহর সান রেমিজিওকে দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ভূমিকম্পের পর উপকূলীয় কিছু এলাকায় সমুদ্রের পানি সরে যেতে দেখা যায়। অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। শত বছরের পুরনো একটি গির্জা সহ বহু ভবন ধসে পড়ে। আফটারশক হলেও সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বা অগ্নিবলয়ে অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০২২ সালের জুলাই মাসে দেশটিতে আঘাত হানে ৭ মাত্রার ভূমিকম্প। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ব্যয় বিল পাস না হওয়ায় অচল হয়ে পড়েছে দেশটির সরকারি কার্যক্রম। স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে শুরু হয় এই শাটডাউন। মার্কিন কংগ্রেসের স্বাস্থ্য খাতের ব্যয় নিয়ে দ্বন্দ্ব ছিল রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে। বিশেষ করে ওবামা কেয়ার চালু রাখা নিয়ে দল দুটির মধ্যে মতভেদ ছিল। রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই বিলটি পাস হয়নি। ফলে সাময়িকভাবে বন্ধ হবে অনেক সরকারি সেবা, বন্ধ হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। শাটডাউন চলাকালীন সরকারি খাতের আকার উল্লেখযোগ্য হারে কাটছাঁটের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৮০ সালের পর থেকে এ পর্যন্ত ১৫ বার আংশিকভাবে শাটডাউন হয় মার্কিন সরকারের কার্যক্রম। ট্রাম্প প্রশাসনের দেয়া বিলম্বিত পদত্যাগ কর্মসূচি ডিআরপি গ্রহণ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার থেকে আনুষ্ঠানিকভাবে চাকরি ছাড়ছেন প্রায় ১ লাখের বেশি কর্মকর্তা কর্মচারী। গত প্রায় ৮০ বছরের মধ্যে এক বছরে এত বিপুল সংখ্যক সরকারি কর্মীর একসঙ্গে বিদায় নেয়ার ঘটনা এটি প্রথম। বিপুল সংখ্যক সরকারি কর্মীর একসঙ্গে বিদায় নেয়ার ফলে প্রশাসনের প্রাতিষ্ঠানিক দক্ষতার এক মারাত্মক সংকট তৈরি হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দাপটে চাকরির বাজারে যখন টিকে থাকার লড়াই, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো চিত্র। হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী বিলম্বিত পদত্যাগ কর্মসূচির প্যাকেজ নিয়ে স্বেচ্ছায় চাকরি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে কেন্দ্রীয় সরকারের আকার ছোট করার উপর জোর দিয়ে আসছেন। ফেব্রুয়ারিতে প্রায় ২০ লাখ সরকারি কর্মীর কাছে আ ফর্ক ইন দ্য রোড শিরোনামে একটি ইমেল পাঠানো হয়, যেখানে বলা হয় এই অফার কাজে লাগিয়ে ফেব্রুয়ারিতে পদত্যাগ করলে কর্মীরা সেপ্টেম্বর পর্যন্ত বেতন পাবেন। মার্কিন সরকারের মানব সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট ওপিএম এর তথ্য মতে সব মিলিয়ে প্রায় ১,৫৪,০০০ কর্মী এই প্যাকেজ গ্রহণ করে চাকরি ছাড়ছেন, যার শেষ দিন ছিল মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর।
ওপিএমের দাবি এই বিশাল কর্মী সংকোচনের ফলে দীর্ঘমেয়াদী ব্যয় কমে বছরে প্রায় $2,800 কোটি সাশ্রয় হবে। সব বেতন ছুটিতে রাখতে এই কর্মসূচিতে সরকারের খরচই হবে প্রায় $1,480 কোটি। এদিকে বিপুল সংখ্যক অভিজ্ঞ সরকারি কর্মীর বিদায়ের সবচেয়ে বড় প্রভাব হবে মেধাশূন্যতা তৈরি হওয়া। প্রাতিষ্ঠানিক দক্ষতার এই ঘাটতির কারণে অনেক সরকারি সংস্থার পক্ষেই এখন তাদের স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হবে না। এছাড়া সাধারণ জনগণকে সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেমন আবহাওয়া পূর্বাভাস, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য কর্মসূচি ও মহাকাশ প্রকল্পের মতো সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের প্রস্তাব গ্রহণ করে মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রায় 4,000 কর্মী চাকরি ছেড়েছেন। নাসার মুখপাত্র শেরিল ওয়ার্নারের দাবি, সংস্থাটি উদ্ভাবন ও গবেষণার এক সুবর্ণ যুগে প্রবেশ করতে যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দক্ষতা মূল্যায়ন করা হচ্ছে। একই চিত্র কৃষি বিভাগেও। এর অধীনে এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস থেকে প্রায় 1,200 কর্মী চাকরি ছেড়েছেন, যা সংস্থাটির মোট জনবলের 17%। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের শাসনামলেও বড় ধরনের কর্মী ছাঁটাই হয়েছিল। তবে তার সময়ে শক্তিশালী অর্থনীতির কারণে বেসরকারি খাতে ব্যাপক কর্মসংস্থান তৈরি হওয়ায় সার্বিক চাকরির বাজারে এর কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। ইমরুল হাসান, RTV। উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় টানা 4 দিন ধরে চলছে তরুণদের বিক্ষোভ। দেশটির 11টিরও বেশি শহরে বিক্ষোভ করছেন তরুণরা। ভালো সরকারি সেবা, কর্মসংস্থান এবং সঠিকভাবে রাষ্ট্রীয় খরচ ব্যবহারের নিশ্চয়তাই তরুণদের মূল দাবি। স্বাস্থ্য খাতের ব্যর্থতা ও অব্যবস্থাপনা ঘিরে শুরু হয় এই আন্দোলন। সরকারের প্রতি সংস্কার ও জবাবদিহিতার দাবি তুলেছেন দেশটির তরুণরা। আন্দোলন ছড়িয়ে পড়ার পর ব্যাপক দমন পীড়ন চালায় পুলিশ। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে গ্রেপ্তার হয় শতাধিক তরুণ। রোহিঙ্গাদের জন্য নতুন করে $96 মিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তা কমার বিষয়টি বিশ্ব নেতাদের নজরে আনেন। রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপ সহ 7 দফা প্রস্তাব দেন তিনি। মিয়ানমারের নির্বাচন সুষ্ঠু হবে এবং অবাধ হবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর UN হাই কমিশনার অব হিউম্যান রাইটসের শীর্ষ নির্বাহী ভলকের তুর্ক। মঙ্গলবার কানাডার হ্যামিল্টন শহরে এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দিয়েছেন ভলকের তুর্ক। এই নির্বাচন মিয়ানমারের সহিংসতাকে আরও উস্কে দেবে বলে মনে করছেন এই কর্মকর্তা। ক্ষমতাসীন জান্তার অধীনে আগামী 28 ডিসেম্বর জাতীয় নির্বাচন হবে মিয়ানমারে। নির্বাচনকে সফল করতে ইতিমধ্যে জোরে সোরে প্রস্তুতিমূলক তৎপরতা শুরু করেছে সামরিক সরকার। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন বর্তমান সামরিক সরকার। গাজা যুদ্ধ অবসানে নিজের দেয়া 20 দফা প্রস্তাবের জবাব দিতে হামাসকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য হামাসের হাতে মাত্র 3 থেকে 4 দিন আছে। ফিলিস্তিনিদের রাজনৈতিক দল ফাতাহ ট্রাম্পের এই প্রচেষ্টাকে স্বাগত জানালেও দলটির জ্যেষ্ঠ এক নেতা একে আত্মসমর্পণের দলিল বলে অভিহিত করেছেন। এদিকে কাতারের প্রধানমন্ত্রী জানান, হামাস দায়িত্বশীলভাবে প্রস্তাবটি পর্যালোচনা করছে। আমরা 3 থেকে 4 দিন সময় দেব, দেখা যাক কি হয়। সব আরব দেশ এতে সম্মতি দিয়েছে, ইসরায়েলও রাজি আছে। আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি। হয় হামাস এ প্রস্তাব মেনে নেবে, নয়তো না। যদি না মেনে নেয় তবে শেষটা খুবই দুঃখজনক হবে। ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে বাধা দেওয়ার অভিযোগ করেছে ফ্লোটিলার আয়োজক কর্মকর্তারা।
তারা জানান, ফ্লোটিলার নিরাপত্তা থেকে ইতালির সরে দাঁড়ানোর ঘোষণার পর বুধবার সকালে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ ফ্লোটিলার প্রধান জাহাজ আলমার 5 ফিটের মধ্যে চলে আসে এবং এর সমস্ত যোগাযোগ ব্যবস্থা এবং ইঞ্জিন জ্যাম করে দেয়। ফ্লোটিলার অবস্থান করা আল জাজিরার এক সাংবাদিক জানান, জাহাজটিতে থাকা অধিকার কর্মী নিরাপত্তা প্রোটোকল মেনে তাদের ফোনগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলেন। পরে ইসরায়েলি জাহাজটি এলাকা ছেড়ে গেলে নৌবহর আবারও চলতে শুরু করে। সুমুদ ফ্লোটিলার বহরে নৌযান রয়েছে 50টিরও বেশি। নৌযানগুলোতে অবস্থান করছেন 500 এর বেশি যাত্রী, যাদের নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।